একটি গ্রামে বাস করত সুজন নামে এক লোক। সে তার স্ত্রীকে নিয়েই থাকতো। সুজন মাছ মারতো আর এভাবে তাদের সংসার চলতো। একদিন সকালবেলা হ্যাঁ গো, তুমি এখনো বসে আছো যে? মাছ ধরতে যাবে না? যাই গো যাই। আজ একটু শরীরটা খারাপ লাগছে, একটু পরেই যাই। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাছ মারতে যেও। আর কিছুক্ষণ পরে সুজন জাল নিয়ে মাছ মারতে যায়। আজ একটু বেশি করে মাছ মারতে হবে, বাড়িতে বাজার নেই। বাড়িতে বাজার নিয়ে যেতে হবে। একথা বলে সুজন নদীতে জাল ফেলতে লাগলো। আর প্রথমবারই সে বেশ কিছু মাছ পেল। এরপর সুজন বাজারে গেল। আরে দাদা, আজ অনেকদিন পর বাজারে এলে। ঝুড়িতে দেখছি বেশ কয়েকটা মাছ এনেছো। মাছগুলো বিক্রি করবে নাকি? হ্যাঁ দাদা, নদী থেকে মাত্রই এলাম, মাছগুলো বিক্রি করে বাজার কিনতে হবে। তাহলে তো মাছগুলো একদম টাটকা আছে। তুমি বরং এক কাজ করো, মাছগুলো আমাকে দিয়ে দাও। নিন দাদা, 200 টাকা দিলেই হবে। এরপর সেই লোকটি সুজনকে 200 টাকা দিয়ে মাছগুলো কিনে নিল। আর সুজন সে টাকা দিয়ে বাজার করে বাড়িতে এলো। গিন্নি, এই নাও, বাজার করে এনেছি। আজ তো অনেকগুলোই বাজার করেছো। মাছ কি বেশি পেয়েছিলে নাকি গো? হ্যাঁ গো, বেশ কিছুটাই মাছ পেয়েছিলাম। যাও এবার রান্না করো, আমার খিদে পেয়েছে অনেক। এরপর সুজনের বউ বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। এরপর রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে। আরে, আকাশটা অনেক মেঘলা দেখছি। বৃষ্টি আসবে মনে হয়। না, বৃষ্টি পড়লে তো নদীতে যাওয়া ঠিক হবে না। যাই, বাড়ি ফিরে যাই। কথা বলে সুজন বাড়িতে চলে এলো। সুজনকে দেখে সুজনের বউ বলতে লাগলো। কি গো, বাড়িতে চলে এলে যে? মাছ মারতে গেলে না? না গো, আকাশটা অনেক মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। এই সময় নদীতে যাওয়া ঠিক হবে না। তা তুমি ঠিক কথাই বলেছো, আজকে আর যেতে হবে না। কিছুক্ষণ পরেই অনেক জোরে বৃষ্টি নামলো। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃষ্টি থেমে যাওয়ার কোনো নামই ছিল না। কি গো, বৃষ্টি যে থামছেই না, কি হলো বলো তো? আমিও যে কিছুই বুঝতে পারছি না, কি যে হচ্ছে এসব। এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর তারা দুজন কথা বলতে লাগলো। এভাবে দুদিন কেটে গেল। বৃষ্টি না থামার কারণে সুজন মাছও ধরতে যেতে পারলো না। বাড়তি যেসব খরচ ছিল সেগুলো শেষ হতে লাগলো। এদিকে পানি চারদিকে বাড়তে লাগলো। পানি যে বাড়তে লাগলো, তোমার ঘরে টিনের চাল দিয়ে যে পানি পড়ছে, ঘরে পানি ঢুকলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি যে কি করব, কিছুই যে বুঝতে পারছি না। এই অসময়ে আবার কে এলো? গিয়ে দেখো তো কে এসেছে। ঠাকুমা, আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে ভিজে এলেন নাকি? কি আর করব, আমার বাড়ি যে ভেসে গেছে। থাকার মতো কোনো জায়গা নেই, তাই তো এখানে চলে এলাম। ঠিক আছে ঠাকুমা, আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন। এরপর সে বৃদ্ধ মহিলা সেখানেই থাকতে লাগলো। এদিকে বৃষ্টির পানিতে চারদিক ডুবে যাচ্ছিল। এ নিয়ে সুজন ও তার স্ত্রী ভীষণ চিন্তায় পড়ে গেল। হ্যাঁ গো, এখন যে বড় বিপদ। আর একদিন বৃষ্টি হলে আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের বাড়িও যে ভেসে যাবে। তাহলে এখন আমরা কি করব? আমার মাথায় যে কিছুই আসছে না। হ্যাঁ গো, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা বরং এখান থেকে চলে যাই। কোথায় যাবি রে? এই বাড়ি ভিতরে রেখে এ কাজ করা একদম ঠিক হবে না। তোরা বরং আমার কথা শোন। এই বন্যাতে কলা পাতায় বাড়ি কর, তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে।
কলা পাতার বাড়ি এ কি করে হবে ঠাকুমা? এরপর বৃদ্ধ মহিলাটির কথা মতো সুজন ও তার বউ কলা পাতায় বাড়ি বানাতে লাগলো। কিছু সময় পর তারা বানিয়ে ফেললো। আরে বাহ, কলা পাতার বাড়িটা তো দারুণ হয়েছে। এবার থেকে তাহলে আমরা এখানেই থাকবো। তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গো, এবার তাহলে আমরা ভালোভাবেই থাকতে পারবো। ঠাকুমা আমাদের ভালো বুদ্ধিটাই দিল। এরপর থেকে তারা সেই কলা পাতার বাড়িতেই থাকতে লাগলো। অন্যদিকে গ্রামের মোড়ল সবার জন্য খাবার দিত, আর সুজন মোড়লের বাড়ি গিয়ে খাবার নিয়ে আসতো। কিছুদিন যাওয়ার পর বৃষ্টি কমে গেল, আর আস্তে আস্তে পানিও কমে যেতে লাগলো। এবার তাহলে বাড়িটা যেতে পারবো। সে কি ঠাকুমা, কোন বাড়িতে যাবেন আপনি? আপনার বাড়ি তো বন্যার পানিতে ভেসে গেছে। সেটাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এখন আমি কই থাকবো? আরে ঠাকুমা, আপনি এত ভাবছেন কেন শুনি? আমরা তো আছি, আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন। এটা তুমি কি বলছো? হ্যাঁ ঠাকুমা, আমি একদম ঠিক কথাই বলছি। বৃদ্ধ মহিলাটি সুজনের বউয়ের কথা শুনে খুশি হয়ে গেল। এরপর থেকে সেখানেই থাকতে লাগলো। অন্যদিকে সুজন আগের মতো মাছ মারতে চলে গেল। তখনই একটি লোকের সাথে তার দেখা হয়ে গেল। আরে দাদা, মাছ মারতে যাচ্ছ নাকি? হ্যাঁ দাদা। তোমার ঘর বাড়ি ঠিক আছে তো? আরে, আমার বাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আমি যে কলা পাতার বাড়ি বানিয়েছিলাম। কলা পাতার বাড়ি? সে কি বলছো দাদা? এভাবে তোমরাও কলা পাতার বাড়ি বানাতে পারো, তাহলে আর ভারী বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না। ঠিক কথাই বলেছো দাদা। তোমার বাড়িটা একদিন দেখে আসতে হবে, তারপর আমিও বানিয়ে ফেলবো। আর ভালোভাবে দিন কাটাতে লাগলো। রানীনগর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামে থাকতো গোপাল ও তার বউ। গোপাল ছিল অনেক অলস। সে ভালোভাবে কোনো কাজ করতে চাইতো না, সারাদিন শুয়ে বসে দিন কাটাতো। অন্যদিকে গোপালের বউ গোপালকে এ নিয়ে অনেক কথা শোনাতো। কি গো, তুমি এখনো বাড়িতে? যে মোড়লের বাড়িতে কখন যাবে শুনি? মোড়ল যে তোমায় যেতে বলেছে। সে যাব কোনো এক সময়। এখন অনেক খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও তো। খেতে তো দিবই, কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই মোড়লের বাড়িতে চলে যাবে। হয়তো কোনো কাজের জন্যই ডেকেছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে। শুধু কাজ আর কাজ। দাও, খাবার দাও। এরপর গোপালের বউ গোপালকে খাবার এনে দিল, আর গোপাল খাবার খেয়ে বাহিরে বেরিয়ে পড়লো। আর যেতে যেতে বলতে লাগলো, না, এই কাজ আর আমার ভালো লাগে না। মোড়লের বাড়িতে আমি যেতে পারবো না। যাই, কারো দোকানে গিয়ে বসে একটু আড্ডা দিয়ে আসি। কি গো গোপাল দাদা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, এখানেই এলাম। তোমাদের সাথে আড্ডা দিতে এলাম। এরপর গোপাল সেই দোকানে বসে সবার সাথে গল্প করতে লাগলো। আর বিকেল হতেই মোড়ল গোপালের বাড়িতে আসে, আর গোপালকে ডাকতে থাকে। গোপাল, কি রে গোপাল, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই, আপনি এখানে? তা কি মনে করে? গোপালকে বলেছিলাম আমার বাড়িতে যেতে, কিন্তু বিকেল হয়ে গেল, গোপাল তো এখনো গেল না। কি বলেন? সে তো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আপনার বাড়িতে গেছে। না তো, গোপাল তো আমার বাড়িতে আসেনি। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আজকে তাহলে বাড়িতে আসুক, এমন শিক্ষা দিব যে কখনো ভুলে যাবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসে গেছো? তা কাজ কেমন করলে গো? আর কত টাকা পেলে দেখি? আরে, এবার কি হবে? ধরা খেয়ে যাব নাকি? এবার কি বলবো আমি? না, মানে মোড়ল মশাই বলেছে কাল টাকা দিবে, আজ কিছুই দেয়নি।
তাই নাকি গো? মোড়ল মশাই তো বিকেলে আমাদের বাড়িতে এসেছিল, বলে গেল তুমি নাকি ভালোই কাজ করছো। আরে আমি তো সত্যি ধরা খেয়ে গেলাম। গিন্নি, আসলে আজকে আমার ভালো লাগছিল না, তাই একটা দোকানে বসেছিলাম। তাহলে বাড়িতে এলে কেন শুনি? আজ তোমার বাড়িতে কোনো জায়গা নেই, যেখানে গিয়েছিলে সেখানেই থাকো। আরে গিন্নি, এভাবে বলছো কেন? দেখো, কাল থেকে আমি ভালোভাবেই কাজ করব। তাহলে কালকেই বাড়িতে এসো, বুঝলে? এ যা, দরজা লাগিয়ে দিল। আজ বউটা অনেক খেপেছে, আজ যে কি হবে আমার। গিন্নি, দরজা খোলো, কাল থেকে কাজ ঠিকভাবেই করব। এ কথা শুনে গোপালের বউ দরজা খুলে দেয়। আর রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা আজ কাজ করে তবেই বাড়িতে ফিরবে, না হলে আজকের খাবার বন্ধ করে দিব। ঠিক আছে, তাই হবে। এরপর গোপাল মোড়লের বাড়িতে যায় আর কাজ করে টাকা নিয়ে বিকেলে বাড়িতে আসে। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। গোপাল আবারও শুয়ে বসে থাকতে শুরু করে। গোপালের এমন কর্মকাণ্ড দেখে গোপালের বউ ভাবতে লাগে। না, এভাবে আর হচ্ছে না, এবার আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। গোপাল ঘুমাচ্ছিল আর সেই সময় অনেক বৃষ্টি পড়তে লাগলো। তখন গোপালের বউ সেখানে এলো আর গোপালকে বলতে লাগলো। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কিসের আবার বুদ্ধি এলো এই সময়? তুমি বরং একটা বাজার দিয়ে দাও, শুধু বসে বসে বাজারের কাজ করবে, ভালোই হবে। বাজার যে দিব, আমাদের কোনো জায়গা আছে কি? কোথায় দিব বাজারটা? আর যে বৃষ্টি পড়ছে, মনে হয় না 2-3 দিনের আগে থামবে। আর জায়গা কিনতে হবে, আমাদের কি টাকা আছে? তাহলে তো ভালোই হলো, আমরা বরং জলের উপরেই বাজার দিয়ে দিই। এতে করে জায়গাও কিনতে হচ্ছে না, সবাই নদী পার হয়ে বাজারে যেত, তখন এখানেই বাজারটা করতে পারবে। আর তুমি যে অলস, তোমার জন্য এই কাজটাই সহজ হবে, বুঝলে? কথাটা তুমি মন্দ বলনি। বৃষ্টি কমলে তারপর দেখি কি করা যায়। এবার আমায় একটু ঘুমাতে দাও। ওই সারাদিন তো তুমি ঘুমের মধ্যেই থাকো, তবুও শান্তি হয় না। এরপর গোপালের বউ সেখান থেকে চলে গেল। কিছুদিন কেটে যাওয়ার পর তারা জলের উপর বাজার দিয়ে দিল। সেখানে একটি লোক চলে এলো আর বলল। কি গো গোপাল দাদা, তোমার বুদ্ধিটা তো বেশ দারুণ হয়েছে। জলের উপর বাজার দিয়ে দিয়েছো। আমাদের আর নদী পার হয়ে বাজারে যেতে হবে না, তোমার এখান থেকে সব বাজার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্যই তো এই কাজ করা, তোমাদের উপকার হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তারপর থেকে তারা সে গ্রামের সবাই গোপালের কাছ থেকে বাজার করে নিয়ে যেত। আস্তে আস্তে গোপালের অলসতা দূর হতে লাগলো। হ্যাঁ গো গিন্নি, তোমার বুদ্ধিটা কাজে লেগে তো ভালোই হলো, এখন আর আমাদের কোনো কিছুর অভাব হবে না। হুম, ঠিকই তো করেছি, তোমার অলসতাও যে কেটে গেছে, এখন ভালোভাবেই দিন কাটবে আমাদের। এরপর থেকে গোপাল ও তার বউ জলের উপর বাজার দিয়ে ভালো মতো ব্যবসা করতে লাগে আর সুখে শান্তিতে থাকতে লাগে। এই নে লক্ষ্মী, এই থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়, আর আমি রান্না করি। ঠিক আছে দিদি। এরপর লক্ষ্মী থালা বাসন নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসে। আর শিলা রান্না করে। এরপর তারা দু বোন খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে লক্ষ্মী, আমি কাজে চলে গেলাম, তুই বাড়িতে থাকিস আর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিস। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল গোপাল। তার অনেক জমি আর ছিল অনেক টাকা পয়সা। আর সেখানে শিলা কাজ করত। শিলা রান্না বান্না করত, ঘর মুছে দিত, আরো অনেক কাজ করত। এরপর শিলা হাঁটতে হাঁটতে সে গোপালের বাড়িতে যায়। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন রে? পিঁপড়ার মতো হাঁটছিলি নাকি? তুই জানিস না সকাল হলেই আমি চা খাই? যা,
এখনই চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মালিক। এরপর শিলা ভালো করে চা বানায় আর গোপালকে খেতে দেয়। তারপর সকালে নাস্তা থেকে শুরু করে সব কাজ করতে থাকে। দুপুর হতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, তারপর বৃষ্টি পড়ে। এ কি, এ যে অনেক জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি না কমলে আমি বাড়ি ফিরে যাব কি করে? কি রে, একা একা কার সাথে কথা বলছিস? দুপুরের রান্না হয়েছে তোর? হ্যাঁ মালকিন, রান্না হয়েছে। তাহলে খাবার নিয়ে টেবিলে আয়, আমাদের সবার অনেক খিদে পেয়েছে। আর দ্রুত হাত চালা, বুঝলি? এত আস্তে আস্তে কাজ করলে চলবে না। জি মালকিন। এরপর শিলা খাবারগুলো টেবিলে দিয়ে দেয় আর সবাই খাবার খেয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে শিলা রান্নাঘরে বসে খাবার খায়। আমার কাজ তো প্রায় শেষ, এখন তো বাড়িতেও যেতে হবে। বৃষ্টিটাও একটু কমে গেছে, যাই মালিককে বলে আসি। মালিক, আমার কাজ শেষ, আমায় এখন বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলে যা, তবে কাল তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মালিক। এরপর শিলা গোপালের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ির দিকে যেতে থাকে। আমি বরং জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এই বলে শিলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে আর তখনই শিলার সামনে এক পাখির বাচ্চা এসে পড়ে। আরে, এ কি, এ তো এক ছোট পাখির বাচ্চা। বৃষ্টিতে একদম ভিজে গেছে, কিন্তু এর বাসা যে কোথায়? এখন আমি কি করব? বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে, আমি বরং একে বাড়ি নিয়ে যাই। তারপর শিলা সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল। কি রে দিদি, তোর হাতে ওটা কি? মনে হচ্ছে একটা টিয়ে পাখি। হ্যাঁ রে, এটা একটা পাখি, রাস্তায় পেয়েছি তাই বাড়িতে নিয়ে এলাম। পাখিটার শরীর মুছে দে তো। এরপর লক্ষ্মী সেই টিয়ে পাখির শরীর ভালোভাবে মুছে দিল, তারপর তাকে কিছু খাবার দিল। লক্ষ্মী আর শিলা দুজনেই পাখিটার অনেক খেয়াল রাখতো। এভাবেই দিন যেতে লাগলো। এই দিদি দেখ, টিয়ে পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমরা যদি একে কথা শিখিয়ে দেই তাহলে তো শিখতে পারবে, তাই না? হ্যাঁ পারবে তো, কিন্তু তুই একে কি কথা শেখাবি? একে আমি সব কথা শিখিয়ে দিব, তাহলে এ যখন বড় হবে তখন সারাদিন আমার সাথে গল্প করবে। আচ্ছা ঠিক আছে, এখন ওকে রেখে দিয়ে আয়, সকালে যে তাড়াতাড়ি উঠতে হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিলা সব কাজ শেষ করে আর পাখিটিকে খাবার খাইয়ে দেয়। আমি কাজ করতে গেলাম, তুই আমাদের পোষা টিয়েটার খেয়াল রাখিস, নয়তো বড় কাক এসে ওকে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি থাকতে ওর কিছু হবে না। এবার তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও। এরপর শিলা কাজে চলে যায়। যতদিন যেতে লাগলো টিয়ে পাখিটাও বড় হতে লাগলো আর একদিন টিয়ে পাখিটা উড়ে চলে গেল। শিলা বাড়িতে এসে দেখে তার বোন কান্না করছে। কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কান্না না করে বলবি তো কি হয়েছে? দিদি, আমাদের পোষা টিয়াটা যে উড়ে চলে গেছে। কি বলিস? তুই ওকে আটকে রাখলি না কেন? আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, ঘর থেকে বেরিয়ে দেখি ও নেই। আচ্ছা হয়েছে, এবার কান্না বন্ধ কর। কান্না করলে কি আর সে চলে আসবে নাকি? মন খারাপ করিস না, চল ঘরে চল। এরপর তারা ঘরে চলে যায়। এভাবেই অনেকদিন কেটে যায়। আর একদিন সে টিয়ে পাখি শিলা আর লক্ষ্মীর কাছে চলে আসে আর তাদের ডাকতে থাকে, বন্ধু, ও বন্ধু, কোথায় তোমরা?
বাহিরে আসো, আমি যে তোমাদের কাছে চলে এসেছি। কি রে দিদি, আমাদের এভাবে কে ডাকছে? চল তো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে গিয়ে দেখে তাদের দুই বোনের পোষা টিয়ে বাহিরে আছে। টিয়ে পাখিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এ কি, টিয়ে পাখি, তুমি এখানে? হ্যাঁ বন্ধু, আমি যে তোমাদের কাছে আবার চলে এসেছি। তোমাদের মতো এত ভালো বন্ধুকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? এ কি, তুমি তো দেখছি কথাও বলতে পারো, কিন্তু আমি যখন তোমায় কথা শিখিয়েছিলাম তখন তুমি কথা বলনি কেন? কারণ আমি ছোট থেকেই কথা বলতে পারতাম। আমি কোনো সাধারণ টিয়া পাখি নই। আমার পরিবার হলো এক জাদু শক্তির পরিবার। আর আমি সেদিন আমার বাসা থেকে পড়ে গিয়েছিলাম। আর তোমরা আমাকে এক নতুন জীবন দিয়েছো। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু। তাহলে তোমার তো অনেক ক্ষমতা আছে বন্ধু, তাহলে তুমি আমাদের অনেক সাহায্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবো। বলো, কি চাই তোমাদের? না না বন্ধু, আমাদের কিছু লাগবে না। আমরা এভাবেই অনেক সুখী আছি, আর কিছু চাই না আমাদের। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমার অনেক খেয়াল রেখেছো, ঠিক মতো খাবার দিয়েছো। এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই। বলো, কি চাই তোমাদের বন্ধু? তুমি কি আমাদের একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারবে? আসলে একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে পানি পড়ে। হ্যাঁ, অবশ্যই পারবো। এই বলে সেই টিয়া পাখি তার জাদু শক্তি দ্বারা একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল। এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো, আর তুমিও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আমি আর তোমাদের রেখে কোথাও যাব না। এরপর থেকে শিলা গোপালের বাড়িতে কাজ করতে চায় না। তাদের দুই বোনের পোষা টিয়ে তাদের অনেক সাহায্য করে। আর তারা তাদের পোষা টিয়েকে সাথে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। রানীনগর গ্রামের মোড়ল ছিল ভীষণ অত্যাচারী। মোড়লের 3 কন্যা। এ নিয়ে মোড়লের দুঃখের শেষ নেই। ছেলে সন্তানের জন্য মোড়লের বউকে মোড়ল রোজ অত্যাচার করে, আর 3 মেয়েকে একদম সহ্য করতে পারে না। দাই বুড়ি, খবর কি? অবস্থা ভালো না মোড়ল সাহেব, ভগবানকে ডাকুন। মোড়ল বারান্দায় পায়চারি করতে থাকে। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বেশ কিছুদিন পর দাই বুড়ি কোলে একটি বাচ্চা নিয়ে বাহিরে আসে। মোড়ল সাহেব, আপনার যে ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি, আবার মেয়ে? এবার তো মা মেয়েকে জ্যান্ত পুরব। তার আর দরকার হবে না। বৌমা যে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে। কিসব বলছো দাই বুড়ি? এ আমার কি সর্বনাশ হয়ে গেল! হায় ভগবান, এই বাচ্চাকে নিয়ে এখন আমি কি করব? এখন কাঁদছেন কেন মোড়ল সাহেব? বেঁচে থাকতে কম অত্যাচার তো করেননি মেয়েটার ওপর। মরে বেঁচেছে মেয়েটা। আমি এখন যাই। এই বলে দাই বুড়ি সেখান থেকে চলে যায়। আর মোড়ল রাতের অপেক্ষা করতে থাকে। যাই, এই মেয়েকে জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসি। বাঘ সিংহে খেয়ে নেবে। 3 জনের রক্ষে নেই, আবার উনি এলেন।
এ কথা বলে মোড়ল শিশুটিকে কোলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বেশ কিছু দূর হাঁটার পরে মোড়ল জঙ্গলের গভীরে চলে যায়। আর একটি গাছের নিচে মেয়েটিকে রেখে চলে আসে। এখন কেঁদে কি হবে বলো? এসব তো তোমার পাপের ফল। ওসব আর মনে রেখো না। মাঠে যাও বাবা। হ্যাঁ রে মা, যাচ্ছি। এভাবে আর বলিস না, আমি তো এখন সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। কি মরল করতে হবে? লাভ নেই মোড়ল মশাই, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু জল দিয়েও কোনো লাভ হয়নি। মাঠের সব ফসল এভাবে পুড়ে গেল, এবার তো না খেয়ে মরতে হবে। তোমার একার ফসল তো না, মাঠে তো সবার ফসল। কিভাবে যে কি করা যায় তাই ভাবছি। অনেক বেলা হলো, চলো বাড়ি ফেরা যাক। হ্যাঁ গো, সারাদিন কাজই করবে, খেতে হবে না বুঝি? তুমি মাঠে আসতে গেলে কেন? চা রোদ পড়েছে, সাথে গরমও। পাশের গ্রামের খবর কিছু শুনেছো? কেন, পাশের গ্রামে আবার কি হবে? তোমার মনে নেই, পাশের গ্রাম থেকে অন্যায়ভাবে অত্যাচারী মোড়ল আমাদের বের করে দিয়েছিল? ওসব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। শুনলাম পাশের গ্রামের মাঠের ফসল সব নাকি পুড়ে গেছে, তাই তো দেখতে এলাম। কিন্তু আমাদের মাঠের ফসল তো ভালোই আছে। এসব বলছো? তাহলে তো যেতেই হচ্ছে পাশের গ্রামে। তারপর সে চাষি মোড়লের গ্রামে যায় আর গ্রামের একজন লোকের সাথে কথা বলে। হায় ভগবান, মাঠের সব ফসল যে পুড়ে শেষ, কিভাবে হলো এসব? আমরা কিছুই জানি না দাদা, হঠাৎ মাঠের ফসল এমন পুড়ে গেছে। লোকে তো বলছে পাপ, সব পাপ। আমাদের মাঠের ফসল তো ভালোই আছে। আমাদের গ্রামে একজন তান্ত্রিক আছে, ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারি। তাহলে তো ভালোই উপকার হয় দাদা, আপনি এখনই নিয়ে চলুন। তোমাদের কোথাও যেতে হবে না। মাঠের সব ফসল যে ওই নিষ্পাপ শিশুর অভিশাপে পুড়েছে, মরবে সবাই, না খেয়ে মরবে। দাইমা, কোন শিশুর কথা বলছো তুমি? মোড়লের একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় মোড়লের স্ত্রী মারা যায়, আর মোড়ল রাতের আধারে সেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর হিংস্র পশু হয়তো বাচ্চাটিকে মেরে ফেলে। সেই শিশুর অভিশাপেই সব হচ্ছে বাবা। এইসব তুমি কি বলছো দাইমা? এগুলো সব সত্যি তো? যদি সত্যি হয়, তাহলে এখন আমরা এই অভিশাপ থেকে রক্ষা পাবো কিভাবে? মোড়লকে সবার সামনে তার ভুল স্বীকার করতে হবে, আর এই মাঠে একটি যজ্ঞ করতে হবে। তাহলেই অভিশাপ মুক্ত হবে এই ফসলের মাঠ। আমি কালকে এক তান্ত্রিক মশাইকে ডেকেছি, তোরা সবাইকে এক করে এই মাঠে নিয়ে আসবি। আচ্ছা দাইমা, তাই হবে। তুমি সময় মতো সবাইকে এখানে হাজির পাবে। বলুন মোড়ল মশাই। আমি সেদিন অহংকার
আর রাগের বর্ষবর্তী হয়ে আমার ছোট মেয়েটাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। আমি অনেক বড় পাপ করেছি। এ পাপের কোনো ক্ষমা হয় না। আমি অন্যায় করেছি। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মোড়লের মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এমন শোরগোলের মাঝে মোড়লের মেয়ে বলে ওঠে, বাবা, তুমি তো বলেছিলে মায়ের সাথে সাথে আমাদের ছোট বোনটাও মরে গিয়েছিল। তুমি আমাদের মিথ্যা বলেছিলে বাবা। তোরা আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যা হবার তা তো হয়ে গেছে। এসব ভুলে গিয়ে সবাই মোড়ল মশাইকে ক্ষমা করে দিন। আর তান্ত্রিক মশাই, আপনি যজ্ঞ শুরু করুন। এরপর তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর অনেকক্ষণ ধরে যজ্ঞ করে। যজ্ঞ করার পর রানীনগর গ্রাম সাপ মুক্ত হয়।